এই যে কিছু কেস নিয়ে আজকে শেয়ার করবো আপনাদের সাথে। সেই কেসগুলো আমাদের ডে টু ডে লাইফে প্র্যাকটিসে খুবই কাজে লাগবে এবং খুব কমন মেডিসিন, যেই মেডিসিনগুলো আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। তবে আমাদের ধারণা আর অন্যদের ইউজিংয়ের ধারণা একটু ভিন্ন। প্রথম কেসটা নিয়ে আলোচনা করি, সেটা খুব ইজি কেস, অ্যাজ ইউজুয়াল মেডিসিন সবাই ইউজ করে থাকি কম বেশি। 50 বছর একজন পুরুষ রোগী এসেছে, তার মেইন প্রবলেম হলো কাশি। বর্তমান সিজনে যেটা হয়, 2 বছর তার পূর্বে একবার ব্রঙ্কাইটিস হয়েছিল, সেটা ডায়াগনোসিস করে ব্রঙ্কাইটিস ডায়াগনোসিস করা হয়েছে এবং সে অনুযায়ী মাঝে মাঝে সে ওষুধ নেয়, কিন্তু এবার কাশি হচ্ছে কিন্তু কমছে না। তার সাথে সাথে জ্বরেরও একটা ব্যাপার স্যাপার আছে, জ্বর থেকে ওষুধ নিয়েছে, অ্যালোপ্যাথিক ওষুধ, এবং কাশি মেনলি তার জ্বর শুরু হওয়ার পর অ্যালোপ্যাথিক ওষুধ নেয়, সেটা ভালো হওয়ার পরে কাশিটা শুরু হয়। কিন্তু কাশির জন্য বেশ কিছু সিরাপ খেয়েছে সে, কিন্তু তেমন রেজাল্ট আসছে না। এর পাশাপাশি বিভিন্ন ধরনের আপনার এই যেগুলো আমরা সাধারণত নর্মালি ঘরে ট্রিটমেন্ট করে থাকি বা এই গতানুগতিকভাবে প্রচলিত যেগুলো চিকিৎসা আছে সেগুলো সে করেছে। গার্গেল করা, লবণ পানি দিয়ে গার্গেল করা, তারপরে আপনার মধু, কালো জিরা, বাসক পাতা, তুলসী পাতা, এগুলো খেয়ে তাতেও তেমন কাজ হচ্ছে না। নিয়মিত গার্গেল করে যাচ্ছে, একটু কম থাকে কিন্তু কন্টিনিউ একটা সমস্যা রয়েই গেছে, এটা ক্লিয়ার হচ্ছে। তো তাকে জিজ্ঞেস করা হলো যে এটা নিয়ে কী চিন্তা হয় আপনার, যেহেতু এটা লম্বা সময় যাবৎ এটা চলছে আপনার কাশিটা। রুগীকে আসলে কোশ্চেনটা করতে হবে, এলোমেলো কোশ্চেন করা যাবে না। রুগীর প্রেজেন্ট কন্ডিশনের উপর এবং একুট কেসগুলোতে আসলে এবং রুগীর ওইখানে রুগীর কনসার্নটা কোথায়, রুগী তো কনসার্ন জানে না, ওই জায়গাটার মধ্যে তাকে ফোকাসিং করতে হবে। অর্থাৎ রুগীর যে জায়গা থেকে আমরা পেশেন্ট যেখানে বেশি এমফেসাইজ দিচ্ছে সেই জায়গা থেকে আমাদের কোশ্চেনিং করে মেইন পয়েন্ট বের করে নিয়ে আসতে। তো আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কী চিন্তা হয়। বললো যে দেখেন, আমাকে নিয়ে আমার কোনো চিন্তা হয় না, চিন্তা হয় আমার মাকে নিয়ে। আমার মা অনেক বয়স, আমার সাথেই থাকে। যদি কোনো কারণে আমার মায়ের কোনো একটা সমস্যা হয়ে যায়, এই ধরেন এই ধরনের কাশি যদি আমার মায়ের মধ্যে চলে আসে, তাহলে তো এই বয়স্ক মহিলা নিয়ে কষ্ট হবে। এখন বর্তমান যে প্রেক্ষাপটেতে হসপিটালও রুগী নিতে চায় না, ভর্তি করতে চায় না, ডাক্তাররা রুগী দেখতে চায় না। তারপরে ধরেন আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে। বয়স্ক লোক যে কোনো সময় যেখানে সেখানে মুভ করা যায় না। মাকে নিয়ে আমার অনেক চিন্তা হবে। তবে আমি খুব কষ্ট ফিল করি, আমার এই কাশির জন্য অসুবিধা ফিল হয়। বিশেষভাবে রান্নার যখন গন্ধটা আসে তখন আমি খুব কষ্ট হয় আমার। অনেক ক্ষেত্রে আমার শ্বাসকষ্ট মাত্র তৈরি হয়। এটা অনেক আগের থেকেই, এই যখন আমার এই কাশিটা ছিল না, ব্রঙ্কাইটিসের সমস্যা ছিল, তখন এটা হতো। এখন তো আরও প্রবলেম বেড়ে গেছে। রুগীর সাথে পেশেন্টকে আমরা যখন কথা বলবো, তখন পেশেন্টের অনেকগুলো ধরন আছে, প্রকৃতির মানুষ আছে। এক ধরনের মানুষ আছে খুব ইজি ডাক্তারের সাথে কথা বলতেছে। কিছু পেশেন্ট দেখবেন যে হেজিটেশন বা সব কিছু বলতে চাচ্ছে না, একটা জড়তা বা একটা গ্যাপ তৈরি করছে। এই পেশেন্ট খুব ইজিলি তার সব কিছু বলে যাচ্ছে, কমিউনিকেশন করছে, তার কমপ্লেন বলে যাচ্ছে। একটা হেজিটেশন ভাব, একটা জড়তা, একটা টিমিডিটি, এগুলো কিছুই তার মধ্যে নেই। সে ইজি ওয়েতে তার সমস্যাগুলো বলে যাচ্ছে, তার অবস্থাগুলো বলে যাচ্ছে, কোশ্চেনের উত্তর দিয়ে যাচ্ছে। এটাকে আমরা এক কথায় এক্সপেন্সিভ পেশেন্ট বলব। এটা খুব ভালো একটা রুগী। এক্সপেন্সিভ, এর মধ্যে 17টা মেডিসিন আছে, ঠিক আছে। টু ডেমনস্ট্রেটিভ মানে সব কিছু আমরা যারা এই মানে ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়েছে তারা জানেন যে ডেমনস্ট্রেশন করতে হয়, বিভিন্ন ধরনের আপনার প্র্যাকটিক্যাল ক্লাস করতে হয়, যেখানে আপনার প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর মধ্যে আপনাকে সব কিছু খুলে প্র্যাকটিক্যালি দেখাতে হবে। এটাকে ডেমনস্ট্রেশন বলে। যেমন ব্যাড স্মেল, তার যখন কোনো, এছাড়া সে পেশেন্ট যেটা বললো আমাদেরকে যে কোনো প্রকার ব্যাড স্মেল, হয়তো দেখা গেলো যে খুব একটা গন্ধ হচ্ছে, এটাতে তার খুব ডিসকমফর্ট ফিল হয়, মানে খারাপ গন্ধ। মানে আমরা যেটা সাধারণত ময়লার গাড়ির একটা গন্ধ আমাদের পাই, আমরা পেশেন্ট কিন্তু সেটা সহ্য করতে পারতেছে না, বা
স্মেল, ব্যাড স্মেল, বিভিন্ন ধরনের ব্যাড স্মেল, এটাতে সে অপছন্দ এবং এটা তার সহ্যের বাইরে, এবং এতে করে তার কষ্ট আরও বেড়ে যায়। এখান থেকে আমরা দ্বিতীয় যে রুব্রিকটা আছে ডিসগাস্ট, ডিসগাস্ট রুব্রিকটাকে, যেটা আমি এর মিনিংটা কি, ডিসগাস্ট শব্দের অর্থ হলো যে জিনিস আমি ডিসলাইক করি, স্ট্রংলি ডিসলাইক করি, আমি চাই না। যেমন আপনি বৃষ্টির দিনে দেখবেন যে আমরা বর্ষাকালে যখন আমরা রাস্তায় চলাফেরা করি তখন দেখবেন যে কাদা আমাদের শরীরে, জামা কাপড়ে আমরা না চাইলেও লেগে যায়, অথবা রিক্সা যাচ্ছে, কোনো গাড়ি যাচ্ছে, কাদা লেগে, তখন আমাদের মানে গায়ের মধ্যে গিজগিজ করে, কেমন জানি করে, এইটা ময়লা, মানে যে জিনিস আমি একেবারেই ভিতর থেকে শুধু অপছন্দ হলেও, আমি জিনিস আমরা অপছন্দ করি, তারপর সেটার মধ্যে আমরা থাকতে হচ্ছে বা সেটা নিয়ে চলতেছে, আমি লাইক করি না, ডিসলাইক করি। আর ডিসগাস্টটা হলো একদম পারলে এটাকে একদম কেটে ফেলে দিই, বা এটাকে একদম বাদ দিয়ে দিই, বা এটাকে ছুঁড়ে ফেলে দিই, এরকম একটা কন্ডিশন। এরকম পেশেন্ট এই ব্যাড স্মেল বা কোনোরকম গন্ধে তার প্রচণ্ড গা কিচকিচ করে এবং তার কষ্ট হয়, এবং এইটা সে কোনোভাবে টলার করতে পারবে, এটাকে বলে আমরা ডিসগাস্ট। এমনকি রান্নার গন্ধেও, এমনকি রান্নার গন্ধ, যে রান্নার গন্ধ অনেক সময় আমরা না চাইলে ওদের পাশে দেখা গেলো যে হোটেলে রান্না করতেছে, খুব মশলা দিয়ে রান্না করতেছে, পাশের বাসায়, এখন তো শহরে বাসাগুলো একেবারে লাগানো, হয়তো আপনার বেডরুমের সাথে অন্য রান্না করে, এইরকম একটা কন্ডিশনে আমরা শহরে বসবাস করি। এতে করে দেখা যাচ্ছে ইচ্ছায় হোক অনিচ্ছা ওই স্মেল আপনার বা আমার নাকের মধ্যে চলে আসে, তখন পেশেন্টের কষ্ট পাবে। এমনকি রান্নার গন্ধেও তার কাশি শুরু হয়ে যায়, অনেক রান্নার গন্ধ। এটাকে আমরা এক কথায় যে কোনো যে বিষয়টা সাধারণত আমার কন্ট্রোলিংয়ের বাইরে কিন্তু আমি কষ্ট পাচ্ছি, এই ধরনের বিষয়গুলোতে, বিষয়টা খুব ছোট, খুব বড় কিছু না। এটা যদি আপনি 1000 লোকের মধ্যে জিজ্ঞেস করেন, হয়তো একজনও আপনি খুঁজে পাবেন না এরকম রান্নার গন্ধে, ব্যাড স্মেলে তার কষ্ট হয় বা তার সমস্যা বাড়ে, এরকম মানুষ পাওয়া যাবে না। নাক ধরে বন্ধ করে রাখে, ঠিক হয়ে যায়, কিন্তু এইটার জন্য তার কোনো ডিস্ট্রেস হয়, এরকম মানুষ পাওয়া যাবে না। এরকম মানে ছোটো বিষয় দ্বারা যখন কেউ কষ্ট ফিল করে, তখন এটাকে আমরা বলবো ইনজুর। তাহলে রুব্রিকটা হবে ডিলিশন, ইনজুরি বিং ইনজুর। সে ইনজুর হচ্ছে কি দ্বারা, ছোটো ছোটো বিষয়গুলো দ্বারা, যে বিষয়গুলো সাধারণত অ্যাজের অন্যরা কষ্ট পায় না, বা এগুলোকে অসুস্থতা হওয়ার মতো কোনো বিষয় নয়। যেমন স্মেলে অ্যাগ্রাভেশন হয়, ব্যাড স্মেল বা কড়া স্মেল, স্ট্রং স্মেলে তার অসুবিধা হয়, এটা সাধারণত না হওয়ারই কথা। এটা যেন এটাকে ছোটো বিষয় কিন্তু কষ্ট হয়, এটাকে আমরা ডিলিশন ইনজুরি বিং ইনজুরি বলব। সে তার বাচ্চাদের নিয়ে ভাবে, অথবা তার মাকে নিয়ে ভাবে, এই জন্যেই ভাবে যে আমি অসুস্থ আছি, ঠিক আছে, আমি ম্যানেজ করে চলতেছি বা আমার কন্টিনিউ করতেছি, কোনো অসুবিধা, কিন্তু আমার মা যদি অসুস্থ হয়ে যায় তখন কী হবে? এখানে মাটা তার কাছে চাইল্ডের মতো। চাইল্ড হলো এমন একটা জেন্ডার বা এমন একটা গ্রুপ অফ পার্সন যারা অন্যের উপর ডিপেন্ড করতে হয়। এখানে মা পুরোপুরিভাবে এখন তার বয়সের কারণেই পুরোপুরিভাবে ছেলের উপর ডিপেন্ড করে, আর যার উপর ডিপেন্ড করে সে টোটালি তাকে টেক কেয়ার করে। এই জন্য আমরা রুব্রিক থেকে অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট ইট। চিলড্রেন হলো যার উপরে পুরোপুরিভাবে নিজের মতো করে, চিলড্রেন সেই যে নিজের মতো করে কিছু ডিসিশন নিতে পারে না, তার নিজের প্রয়োজন নিজে পূরণ করতে পারে না, অন্যকেও তাকে প্রয়োজন পূরণ করে। আর এই ধরনের মানুষগুলোকে সে যেই বয়সেরই হোক না কেন, এই ধরনের মানুষগুলো নিয়ে যারা চিন্তা করে তারা হলো অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট। ঠিক আছে, চিলড্রেনের কাছে সবসময় আমরা কী চাই, আমাদের তাদের প্রয়োজন পূরণ করে, তাদের থেকে কিছু গেট ব্যাক আমরা পাই না বা আশাও করি না। আমরা মনে করি যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার এই উপর ডিপেন্ডেবল পার্সন, তার জন্য অনেক সময় আমরা অনেক পরিবারের অর্থনৈতিকভাবে হেল্প করি, যে তাদের ওই বাচ্চাটার বাবা মারা গেছে, আমার আত্মীয়, তাকে প্রতি মাসে কিছু হেল্প করি। এটার জন্য এটা অর্থ এটা কখনোই করি না যে এই বাচ্চাটা বড় হয়ে আমার ছেলে মেয়েকে দেখবে অথবা আমাকে হেল্প করবে, এরকম কিছু না। ও যাতে একটু লেখাপড়া শিখে, আমি পুরো পয়সা না দিতে পারলেও কিছুটা হেল্প করি, ওর জীবনটা ভালো হোক, ভবিষ্যৎটা ভালো হোক। এটার মধ্যে এক ধরনের চিলড্রেন এক ধরনের গ্রুপ অফ পিপল, এটা আমরা বললাম। এর মধ্যে এই পেশেন্টের মধ্যে এই ধরনের চিন্তা আছে, যেমন সে তার মাকে নিয়ে চিন্তা করে, তার বাচ্চাদের। দেখবেন যে পেশেন্ট কোন অংশে বেশি হাইলাইট করে, এই মেডিসিনটা সালফারটা আলোচনা করার সময় আমরা বলি, সালফার পেশেন্ট সবসময় দেখবেন নিজের হেলথের থেকে, নিজের হেলথে তার পরিবারের হেলথ বা তার উপর যারা ডিপেন্ড করে, যাদেরকে সে চিলড্রেন ভাবে, তাদের নিয়ে বেশি চিন্তা করে, এবং তার
কেস টেকিংয়ের মধ্যে এই প্রসঙ্গটা অনেকবার সে বলবে, যে প্রসঙ্গ পেশেন্ট অনেকবার আপনাকে হাইলাইট করবে, সেটাই আপনার জন্য পেশেন্টের কনসার্ন, এবং ওইটার উপর ডিপেন্ড করে আমাদেরকে ড্রাগ সিলেক্ট করতে হবে। তো এইখানে তার বাচ্চা, তার মা তার জন্য চিন্তার কারণ। অসুস্থতা যদি তাদের হয়ে যায় তাহলে তার জন্য একটা বদারেশন হবে, সে এটাকে ম্যানেজ করতে পারে, কিন্তু সে তার পরিবার এটা যদি কোনো সমস্যা হয়ে যায় সেটাকে সে কীভাবে ম্যানেজ করবে এটা নিয়ে সে ভাবে। এখানে অ্যাংজাইটি ফ্যামিলি নিতে পারেন, অ্যাংজাইটি চিলড্রেন নেওয়া যাবে, দুটো নেওয়া যাবে। এই সবগুলো মিলে আমরা এখানে মেডিসিন করেছি সালফার। তো সালফার 1M তাকে করা হয়েছে, এই জন্যই করা হয়েছে যেহেতু অ্যাকুট কন্ডিশনে সাধারণত একটু মিডল উচ্চ পাওয়ার প্রয়োগ করতে হয়, তাহলে অ্যাকশনটা দ্রুত হয়। এরপরের কেস, এটাও একটা মানে পুরুষ রোগী, এজেড রোগী, 60 উপরে বয়স। তার মেইন সমস্যা হচ্ছে তার জ্বরের সাথে সাথে একটা শীত ভাব থাকে। এবং এই পেশেন্টের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করেছি, পেশেন্টটা আসলে এই টেলিফোনিক কনভারসেশন এবং উইথ তার ভিডিও মাধ্যমে এটা দেখা হয় পেশেন্টটা। তার ওয়াইফ যেটা ইনফরমেশন দেয়, ওয়াইফ বলে এই জ্বর আসার পরে এই পেশেন্টটা অনেক ঘুমায়, কোনো কিছু দ্বারা তাকে বিরক্ত করা যায় না। খুব মজার বিষয়, গভীর ঘুম বলে যে জ্বরে তো শুয়ে আছে, তো আছে একদম শোয়ার সাথে সাথে নাক ডাকা শুরু হয়েছে এবং গভীর ঘুমাচ্ছে এবং ডিপ স্লিপে চলে যেতে সে এই জ্বরের পর থেকে। তবে কোনো কিছু যদি জিজ্ঞেস করে তোমার কেমন লাগতেছে, এখন কিছু খাবা, উত্তর দেয়, আনসার দেয় ঠিকভাবে, কোনো শব্দ দ্বারা ডিস্টার্ব হয় না, তার মতো সেই ঘুমায়। এখানে দেখেন অনেক এইগুলো খুব কাছাকাছি মেডিসিন। অনেক মেডিসিন দেখবেন যে ডিস্টার্ব ফিল করে বলে তারা একা চলে যায়। আমরা গতকালকে বলছিলাম কুকুলাস ডিস্টার্ব ফিল হয়, ডিস্টার্ব ফিল করে, তবু সে কোনো প্রকার এক্সপ্রেস করে না, সে কেয়ার করে না। এই পেশেন্ট ডিস্টার্ব বুঝেই না, কেন অতি গভীর লেভেলে জ্বরের জন্য অতি গভীর লেভেলে সে চলে যায়, কিন্তু প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এটা গভীর লেভেলে যখন কেউ ঘুমের মধ্যে যায় তখন তার সাধারণত তাকে কোশ্চেন করলে উত্তর পাওয়ার কথা না, কিন্তু তার গভীরতার মধ্যেও সে, এটাই হলো পিকুলারিটি, এটাই হলো PQRS। তাকে ওষুধ দিলে, তাকে কোশ্চেন করলে সে উত্তর দেয়। এখানে আমরা কয়েকটা রুব্রিক নিয়েছি, সেটা হলো যে আমরা ফিজিক্যাল থেকে একটা রুব্রিক নিয়েছি, স্লিপিনেস ওভার পাওয়ারিং। এটা অনেকটা মাইন্ডের মতোই রুব্রিক। স্লিপিনেস ওভার পাওয়ারিং মানে গভীর লেভেলে চলে যায়। মানে এখানে এটাকে আমরা ঘুম বলবো না, তার যে ঘুমের যে গ্রেভিটি, মানে তার যে ধরন, অত তাড়াতাড়ি একটা লোক ঘুমের মধ্যে চলে যেতে পারে না, তার ধরনটা অনেক গভীর লেভেলে, অর্থাৎ তার বুঝের আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়টা অনেক গভীর লেভেলে চলে যায়। স্লিপিনেস মানে ঘুম, হঠাৎ গভীর ঘুমে সে চলে গেল। আনসারিং ইস্টু বা রিটার্ন কুইকলি আফটার, যখন তাকে কোশ্চেন করা হয় সে উত্তর দেওয়ার পর আবার সে অসার লেভেলে চলে যায়, ইস্টু বা গভীর অসার লেভেলে চলে যায়, গভীর ডিপ লেভেলে চলে যায়। মানে উত্তর দিতে দেরি নেই, ডিপ লেভেলে যাওয়া দেরি নেই, একটা অসার কন্ডিশনের মধ্যে, আনকনসিয়াস কন্ডিশনের মধ্যে চলে যায়। আস্কিং নাথিং ফর, কোনো কিছুর জন্য সে কিছু জিজ্ঞেস করে না, বলেও না, কমপ্লেনও করে না, কিছু চায়ও না। কন্টেন্ট, এটাকে অনেকটা আমরা কন্টেন্ট বলতে পারি। এর সাথে যদি আমরা অ্যাজ ইউজুয়াল টোটাল ফিলিংটা ধরি তাহলে একটা হাই স্পিরিটেড, অর্থাৎ এটা ওপিএমের একটা কেস। ওপিএমের পেশেন্ট, সব পেশেন্ট না, আমরা বলছি যে যখন আমরা কোনো কেস আলোচনা করব, সেই কেসটা যদি আমরা বলি থাকি যে এটা পেশেন্টের মূল ফিলিং, তাহলে সেটা আলাদা জিনিস। কিন্তু খণ্ডিত কেস টেকিং যদি আমরা করি বা একুট কেসের ক্ষেত্রে সাধারণত টোটাল কোর ফিলিংটা অনেক সময় পাওয়া যায় না, কেননা পেশেন্টের সাথে অত বেশি ইন্টারপ্রিটেশন করার কোনো সুযোগ নেই। পেশেন্টের প্রেজেন্ট কন্ডিশন, অবজারভেশন এবং তার অ্যাটেন্ডেন্সের কাছ থেকে যে পাওয়া যে ইনফরমেশন, এরপর আমরা ভিত্তি করে ওষুধ নির্বাচন করতে হবে। এর বাইরে আমাদের কিছু করার সুযোগ নাই। তো আমরা এইগুলোকে একসাথে করার পরে এটাকে ওপিয়াম দেওয়া হচ্ছে। ওপিয়াম সবচেয়ে বড় একটা বিষয়। ওপিয়াম অনেক কেসে আমরা ইউজ করতে পারবো, যেমন আইসিইউতে চলে গেছে বা রুগীর হসপিটালে গিয়ে দেখলেন রুগী গভীরভাবে শুয়ে আছে, মনে হয় যেন তাকে মানে এত গভীর লেভেল, সে নিচে অনেক তলদেশে হারিয়ে গেছে, আশপাশে কী হচ্ছে সে জানে না, তবে প্রশ্ন করলে উত্তর দেয়। এরকম কেসের ক্ষেত্রে আইসিইউ হোক আর নর্মালি হোক বা ঘরে পড়ে থাকুক, জ্বরে হোক, সেখানে আপনি ওপিয়াম ইউজ করার একটা সুন্দর ক্ষেত্র। পরের কেসে আমরা আসি।
সেটাও জ্বরের কেস। ডাক্তার রুগী বলে এটা হলো একজন ফিজিশিয়ানের কেস, একজন ডাক্তার, সে তার জ্বর হয়েছে প্রচণ্ড, তার মধ্যে অ্যাংজাইটি শুরু হয়েছে যে আমি চেম্বারে কীভাবে বসবো, আমি তো জ্বর নিয়ে চেম্বারে বসতে পারি, আর জ্বর বাড়লে তো চেম্বারে বসতে পারবো। তার মধ্যে একটা অ্যাংজাইটি, টেনশন, প্রেশানি শুরু হয়েছে প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে। এবং সে ভাবে যে যদি খারাপ কোনো কিছু হয়ে যায়, যদি আপনার কোভিড টোভিড হয়ে যায়, তাহলে তো নির্ঘাত ধরা পড়লে মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তার সবচেয়ে বড় কথা হলো যে এই পেশেন্টের ক্ষেত্রে সে নিজের ওষুধ ছাড়া ভালো হতে চায়, এবং এই পেশেন্ট ওষুধ খেতে অপছন্দ করে। পেশেন্ট মানে ডাক্তার, তার কাছে ওষুধের অভাব নাই, কিন্তু সে মনে করে কি ওষুধ খেলাম আবার কী সমস্যা হয়ে যায়। এই জন্য ওষুধের মধ্যে প্রতি তার একটা ভয় কাজ করে যে ওষুধ যদি খেয়ে নিলাম তাহলে যদি আবার জ্বরটা বেড়ে গেলো, আবার খারাপের দিকে গেলো, হসপিটালে চলে গেলো। এখন যে সিচুয়েশন, সামান্য কিছু হলে সবাই আতঙ্কের মধ্যে থাকে। যদি খারাপ কিছু হয় তাহলে হসপিটালে নিয়ে যাবে কেন, হসপিটালে নিলে হসপিটাল ভর্তি করবে না আমাকে। রুগী বুঝতে পারে না যে তার এখন কি করা উচিত। জ্বরের মধ্যেও সে ওষুধ ছাড়া এটা কন্ট্রোল করতে চায়। কেন ওষুধ খেতে চায় না তাকে জিজ্ঞেস করা হলো যে ওষুধ খেলে ওষুধের একটা সাইড এফেক্ট আছে, এই জন্য সে ওষুধ খেতে চায় না। কিন্তু এত কষ্টের মধ্যে, এত জ্বরের মধ্যে সে ঘরে কিছু বলেনি। কেন, ঘরে যদি বলে যে আমি খুব জ্বর, তাহলে ঘরের লোকরা আরও ঘাবড়াই যাবে। সে এই জ্বর নিয়েই পেশেন্টকেও বুঝতে দেয়নি, সে তারপর চেম্বার চালাচ্ছে। আবার টেলিফোনে তার সাথে কথা হয়েছে, অথবা তার পরিবারেরগুলো জোর করে তাকে বলবে যে না তুমি এলোপ্যাথিক ওষুধ না, ওগুলো বাদ দাও, তোমার হোমিওতে হবে। তার প্যারাসিটামল, এটা ওটা যেটা যেটা তোমার দরকার ওটা দিয়ে দেবে তারা। কেন, এখানে দেখার কোনো সুযোগ নেই, টাইম কিল করার সুযোগ নেই। সবাই ওরিড কন্ডিশন আছে, তাড়াতাড়ি ওষুধ খেতে হবে, এই ভয়ে সে পরিবারের লোককে বলেন। সে নর্মালি রিকভারি হতে চায়, কিন্তু সেটা হচ্ছে না বলেই এখন তার চিন্তা হলো যে না, এখন ওষুধ নেওয়া প্রয়োজন। তবে আমি অন্য সিস্টেমের কোনো ওষুধ নেব না, আমি হোমিওপ্যাথি নেব। নিজের ওষুধ নিজে নিতে ভয় পাচ্ছে, তখন সে আরেকজন ডাক্তারের সাথে ফোনে কনসাল্ট করছে। সে বলতেছে যে আমার শক্তি মনে হয় যেন আস্তে আস্তে কমে যাচ্ছে, আমি যতটুকু এখন এই জ্বর নিয়ে যাচ্ছি বাইরে, এটাও মনে হয় যেন ধীরে 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 কমছে। একটা সময় গিয়ে আর আমার পক্ষে এটা সম্ভব না। সে হসপিটালে যেতে চায় না, যদি করোনা আবার ধরা পড়ে। এই হলো পেশেন্ট। এখানে যদি আপনি ক্লোজ ফিলিং ধরেন, একটা জিনিস আপনার ক্লিয়ার, রুগী জোর করে তার নিজের ইচ্ছাশক্তিকে ফোর্সলি বুস্টিং করে সে চলতেছে। মেডিসিন আপনারা বুঝে ফেলছেন, একটাই মেডিসিন। আমি রুব্রিকগুলো নিয়ে আরও আলোচনা করবো ইন ডিটেলস। এরকম একটাই মেডিসিন আছে, তার শরীরে শক্তি নাই, ইচ্ছাশক্তি দিয়েই সে চলতেছে। সে দেখতেছে তার এনার্জি লেভেল, ফিজিক্যাল এনার্জি লেভেল আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। তারপরও উইল ফোর্স দিয়ে, ইচ্ছাশক্তি দিয়ে সে নিজেকে চালাচ্ছে। কেন চালাচ্ছে? সে ডাউন লেভেলে যেতে চায় না। এই একটাই মেডিসিনটা হলো জেলসিমিয়া। রুব্রিকগুলো কি? অ্যাংজাইটি অ্যান্টিসিপেশন প্রবলেম, প্রচণ্ড অ্যান্টিসিপেট পেশেন্ট আপনারা জানেন জেলসিমিয়া। অ্যাকুট কেস ছাড়াও যারা এক্সামিন ফেস করতে যায় তাদের ক্ষেত্রে অনেক বেশি অ্যান্টিসিপেট তারা কাজ করে। এই জন্য অ্যাংজাইটি অ্যান্টিসিপেটের মধ্যে আছে যে খারাপ কিছু ঘটে যায় কিনা, আমার এই জ্বরটা অন্য কিছু হয়ে গেলে তাহলে তো আমার জন্য বিরাট একটা প্রবলেম। এই জন্য ওষুধ নিতেও ভয় পাচ্ছে। ওষুধ খেতে গিয়ে দেখলে উল্টাপাল্টা হয়ে গেলে তার একটা বিপদ। পেশেন্ট কোনো বিষয়ে বেশি জোর দেয়, তার উপর আমাদেরকে রুব্রিক বানাতে হবে। উপায় নেই, ওষুধ নিতেই হবে। এখন যখন দেখে যে আর কোনো উপায় নেই, তখন সে ওষুধ নিতে হবে। এটা তার জীবনের জন্য ওষুধ খাওয়া, প্যারাসিটামল খাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া, হিস্টাসিন খাওয়া, যে কোনো ওষুধ খাওয়া, এটা তার জন্য একটা অর্ডিয়ার, একটা অগ্নি পরীক্ষা। যে সে তার পূর্বের অভিজ্ঞতাই হোক বা এই ওষুধ খেয়ে তার পক্ষে এটা কোনোভাবে সে নিতে চায় না। এই জিনিস যদি এখন নিতে হয়, এটা তার জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং হোমিওপ্যাথি ওষুধও
সে পারতপক্ষে নেয় না, নিজের মতো করে ওষুধ খেতে সে চায় না, আরেকজন ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে, তার ওষুধে যদি ভুলভাল হয়ে যায় তাহলে সে আবার সাফারিং করবে। অর্থাৎ ওষুধটা তার কাছে একটা ভয়ঙ্কর ব্যাপার, এটা তার আতঙ্ক তার মধ্যে কাজ করছে। এখান থেকে একটা রুব্রিক তৈরি হয়েছে, এলিমেন্ট ফ্রম ফ্রাইড অর্ডিয়াল অফ এন। অর্ডিয়ালটা খুব গুরুত্বপূর্ণ একটা রুব্রিক, ফেয়ার অর্ডিয়ালের মধ্যে আছে এবং এলিমেন্ট ফ্রম অর্ডিয়াল। এখানে এলিমেন্ট ফ্রম এই জন্যে আসবে যে এটা সে আতঙ্কিত হয়ে গেছে, ভয় তার মধ্যে কাজ করে। আর ফেয়ার অর্ডিয়ালের মধ্যে থাকবে পূর্বের অভিজ্ঞতা, সে ভয় আবার তার মধ্যে কাজ করে যে আবার যদি ওই ঘটনা পুরো সে সেম সামনে চলে আসে। আর এটার মধ্যে হচ্ছে সে একটা অগ্নি পরীক্ষার সম্মুখীন হচ্ছে, ওষুধ নিবে কি নিবে না, কিন্তু বাধ্য হয়ে তাকে নিতে হচ্ছে, এবং এই ভয়ের কারণে তার এই অগ্নি পরীক্ষাটা অর্ডিয়ালটা তার মধ্যে শুরু হয়েছে। ওষুধ খাওয়াটা তার জন্য একটা অগ্নি পরীক্ষা। অ্যাংজাইটি, রেস্টলেসনেস, ফেয়ার, এটা তার মধ্যে শুরু হয়েছে এবং সে এটার একটা সলিউশন চায়। দিস ইজ দ্য লাইট ডিজায়ার, এটাকে আমরা সেলসিয়ামের ক্ষেত্রে পজিটিভ লাইট বলি, যে এই পরিস্থিতি যেহেতু আমি এর থেকে বের হওয়ার সুযোগ নাই, অতএব এখানে আমার একটা টোটাল গুড সলিউশন চাই, এই জন্য আমাকে লাইট ডিজায়ার পর রুব্রিকের মধ্যে ঢুকেছে। এই সবগুলো মিলেই সেলসিয়াম। এরপরের কেস, রুগী এটাও রুগী কান্না করতেছে কথা বলার সময়, সে তার অসুস্থতা নিয়ে কারোর সাথে কথা বলতে চায় না, কোনো কিছু তার অসুস্থতার পর থেকে তার কোনো কিছু ভালো লাগে না। কিছুদিন আগে গত মাসে তার কানে পেইন হয়েছিল, এরপরে তার বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়, সেটা ভালো হয়ে যায়। এখন সে মেন্টালি উইক ফিল করে, শরীরটা তার ভালো যাচ্ছে না। কেউ যদি তাকে সিম্পিতি দেখায় তার খুব খারাপ লাগে, তার কি কেউ যদি দয়া মায়া দেখায়, পিটি দেখায়, তার ভালো লাগে না, একা থাকতে চায়। করোনা চলছে এই জন্য তার মধ্যে মনের মধ্যে ভয় কাজ করে, যেহেতু উইক ফিল করে, প্রচণ্ড কাজকর্ম করতে পারতেছে না মহিলা, এই জন্য সে স্যালাইন গুলে খায় যে শরীরে যদি একটু শক্তি আসে। এই হলো মোটামুটি কেস। এই কেসটা আমরা পরে আপনাদের সাথে এটার ডিসক্রিপশন দেব, আলোচনা করব। এটা আপনাদের জন্য চিন্তার খোরাক হোক, আপনি লেখার দরকার না, আপনারা চিন্তা করুন ব্যক্তিগতভাবে। পরবর্তীতে আমরা এটা নিয়ে সম্ভব হলে আলোচনা করব যে একজন মানুষ এতটা উইক ফিল করে যে তার পক্ষে দৈনন্দিন জীবনের কানের ব্যথার ওষুধ খাওয়ার পর থেকে তার এটা শুরু হয়েছে, এখন সংসারের কাজ করায় তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। এই কেসের এটা হলো মূল কথা। এবং বাচ্চাদের জন্য তার চিন্তা হয়, তারা আমার উপর পুরোপুরি নির্ভরশীল, আমার শরীরে শক্তি নেই, আমার বাচ্চাদেরকে কে দেখবে। পেশেন্ট কোনো বিষয়ে ফোকাস করে তার উপর আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, কোন বিষয়ের উপর বেশি ফোকাস করে। আমি রেস্ট চাই, শব্দ আওয়াজ ভালো লাগে না, তবে একটা তো করোনার ভয়ে অনেক সময় মনের মধ্যে আসে, অনেক সময় আসে। বাচ্চারা যদি বিরক্ত করে, খেলে, চিৎকার করে, তখন খারাপ লাগে, বিরক্ত লাগে। পুরা ঘর আমি স্যানিটাইজার দিয়ে পরিষ্কার রাখি সবসময়। আমার ওয়াশরুম, কিচেন, বেডরুম এগুলো সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তবে এখন অতটা ভয় কাজ করে না, সবসময় চিন্তা হয় যে আমার নিজের জন্য অতটা ভয় কাজ করে না, কিন্তু বাচ্চাদের জন্য ভয় হয় যে তাদের যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে কী হবে। বাচ্চাদের ব্যাপারে প্রচণ্ডভাবে টেক কেয়ার করে এবং তার ছোটো বাচ্চা তা আছে, তাদের ব্যাপারে প্রচণ্ড কেয়ারিং। এই জন্য সে ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করে, যাতে কোনো রকমের ঝামেলা না। এই হলো টোটাল কেস। এখন এর থেকে আমাদেরকে এই ওষুধ সিলেক্ট করতে হবে, সেটা রুব্রিকের মাধ্যমে করেন আর কোর ফিলিংয়ের মাধ্যমেই করেন। প্রথম কথা হলো যে
যে সে তার বাচ্চাদের উপর বেশি, বাচ্চাদের নিয়ে বেশি ওরিড। আমরা কিছুক্ষণ আগে একটা কেস বলছি, সেম ক্যাটাগরির কেস, বাচ্চাদের নিয়ে প্রচণ্ড ওরিড। কেন ওরিড? তাদের যদি কিছু হয়ে যায়। এখানে আমরা যদি রুব্রিক যাই, অ্যাংজাইটি, আমরা কেস টেকিং করে এই রুব্রিকটাকে আলোচনা, এই মেডিসিনটা আলোচনা করব। অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউটিস। হোয়াট ইজ দ্য চিলড্রেন? চিলড্রেন হলো যে তার উপর পুরোপুরি ডিপেন্ড করে। এখানে মোট 18টা মেডিসিন আছে, তার মধ্যে থেকে একটা আমাদেরকে বের করতে হবে। সেটা কি হচ্ছে? একটা ফেস্টিডিয়াস টেন্ডেন্সি আছে, ক্লিন ম্যানিয়া আছে, যাতে কোনোভাবেই ক্ষতিকর কিছু তার পরিবারে ঢুকতে না পারে। কার জন্য? বাচ্চাদের জন্য। এখানে টোটাল মেডিসিন আসলে দুটো রুব্রিকে 11টা। এরপর আমরা কি দেখলাম? মহিলা মানুষ, তার সবসময় সে পরিবারের প্রতি বেশি যত্নশীল, কিন্তু তার শরীরে শক্তি নেই, এনার্জি কমে যাচ্ছে। এই এনার্জি কমে যাওয়ার কারণে যথেষ্ট সময় দিয়ে কাজ করতে পারে না। এই জন্য সে বিভিন্ন ধরনের ভেজাল নিচ্ছে, যেমন স্যালাইনের পানি খাচ্ছে, যাতে তার একটু শক্তি বাড়ে, এবং কাজ করতে করতে অনেক সময় তাকে রেস্ট নিতে হচ্ছে। এখানে দুটো মেডিসিন, একটা হলো সিপিয়া, একটা হলো হিরোইন। এখানে মেডিসিনটা হবে সিপিয়া। আসলে সিপিয়া কেন? সিপিয়া সবচেয়ে ডোমেস্টিক একটা মেডিসিন। আমরা কেয়ারিং আর অ্যাংজাইটি, এই দুটোই সিপিয়ার মধ্যে আছে। একদিকে সিপিয়া প্রচণ্ড অ্যাংজাইটি থাকে তার পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে। আবার এই ডোমেস্টিকের ব্যাপারে যতগুলো ডোমেস্টিক মেডিসিনে, তার মধ্যে সিপিয়া প্রথম ক্যাটাগরি। আর্সেনিকের ফেস্টিডিয়াসের মধ্যে আছে, কিন্তু তার মধ্যে এত ডোমেস্টিক নাই। সে ডোমেস্টিককে পেরেশান করে, ডোমেস্টিককে পেরেশান করা, অথবা ডোমেস্টিকের মধ্যে যারা থাকে তাদেরকে দিয়ে সে ফেস্টিডিয়াসনেস, তাদের ক্লিননেস করে নিতে চায়। কিন্তু এ নিজে উইলিংলি, সিপিয়া প্রচুর কাজ করে, ঘরে বাইরে কাজ করে, পরিবারের জন্য চিন্তা করে, ছেলে মেয়ের জন্য চিন্তা করে। শুধু চিন্তাই করে না, তাদের জন্য অ্যাক্টিভলি সে কাজ করতে চেষ্টা করে। বাট সে তখনই অসুবিধা ফিল করে যখন এই ডোমেস্টিক ওয়ার্ক ঠিকভাবে সে করতে পারে না, যখন তার মধ্যে পুয়ারনেস চলে আসে, তখন সে ফিল করে যে না, আমি তো আর আগের মতো করতে পারতেছি না। সিপিয়া সবচেয়ে পারিবারিক ডোমেস্টিক কেয়ারিং একটা মেডিসিন। বাট সে কখনো অন্যরা শুধু তাকে দয়া মায়া দেখাক, করুণা দেখাক, ভালোবাসা দেখে, এগুলো সে পছন্দ করে না। ডাইরেক্ট এভাবে রুব্রিক না হলেও টোটাল ফিলিংয়ের মধ্যে এটা চলে আসে। এবং সিপিয়া সবসময় কাজ করতে করতে যদি কখনো টায়ার্ড হয়ে যায়, তখন সে একটু রেস্ট করে আবার কাজ করে। কারণ তার জীবনের এইমে থাকে তার পরিবার ভালো থাকুক, তার পরিবারের প্রশান্তি আসুক, এবং সে পরিবারের জন্য কাজ করতে পারে। ইচ্ছাকৃতভাবে করে, মনের দিক থেকে করে। কিন্তু অনেক সময় যখন শরীরের শক্তি, এনার্জি কমে যায়, তখন কিন্তু সে তার পক্ষে করা সম্ভব হয়। তখনই সিপিয়া ওরিড হয়ে যায় যে পরিবারের যদি কাজ করতে না পারে, তাহলে পরিবারে আমার কোনো ভ্যালু থাকবে না, এবং পরিবারের কী হবে, তারা কোথায় গিয়ে দাঁড়াবে। এই জন্য দেখা গেছে যে কিছু কিছু আমাদের ইন্ডিয়ায় গ্রুপ, তারা বলছে যে সিপিয়া স্প্রে করার জন্য, মাটিতে স্প্রে করলে করোনা প্রিভেন্ট করবে। সিপিয়া 30 পোটেন্সি স্প্রে করতে তারা বলছে। এটার কারণ হলো যে সিপিয়া বিশেষভাবে ডোমেস্টিক একটা মেডিসিন। এই ডোমেস্টিক মেডিসিন পরিবার নিয়ে বেশি অ্যাংজাইটি করে। এই কেসটার সাথে আমরা সিপিয়া কিভাবে হবে, এত স্যানিটাইজার, এত নিট অ্যান্ড ক্লিন কেন করে, পরিবারের জন্য করে। তো আমরা মোটামুটি এই কেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এই পর্যন্তই। তার আগে আমরা দু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই এই জিনিসগুলোতে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে অনেকের, সেটা একটু বলি আমরা। যেমন ডিলিউশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ডিলিউশন? একটা প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট যে অবস্থায় থাকে, প্রেজেন্ট কন্ডিশন বলতে সে যে সিক কন্ডিশনে তার জীবন নিয়ে, তার অসুস্থতা নিয়ে, তার সারাউন্ডিং নিয়ে একটা চিন্তা তৈরি করে তার নিজের মধ্যে। এটা সে মনে করে এটাই ঠিক। ডিলিউশন বলতে আমরা ডিকশনারিতে, যেটা ডিকশনারির উপর ডিপেন্ড করলে বিপদ। ডিকশনারিতে লেখা আছে ভ্রান্ত বিশ্বাস।
কার ভ্রান্ত বিশ্বাস এটা কিন্তু লেখা নেই। এখানে ডিলিউশন হলো পেশেন্টের ভ্রান্ত বিশ্বাস। পেশেন্টের কাছে কিন্তু ভ্রান্ত বিশ্বাস না, পেশেন্টের কাছে ঠিক, রাইট, ট্রুথ। কিন্তু আশপাশের লোকদের কাছে যেটা লজিক্যাল না সেটাকে আমরা ডিলিউশন বলব। এই জন্য আমরা বলি অন্যের লজিক সে মানে না, ডিলিউশনওয়ালা। তাকে বোঝানো হয় যে এটা ঠিক না, তুমি যেটা মানে করতে সেটা ঠিক না। সব লোক পৃথিবীতে খারাপ না, সে মনে করে সব লোকের, সব পুরুষ মানুষ খারাপ। রুগীর কাছে যা সিরিয়াস, অন্যের কাছে এটা কোনো বিষয় নেই। অন্যরা বলবে যে এটা ফালতু টক, বেহুদা কথা। কিন্তু পেশেন্টের কাছে এটা একটা বিলিভ। যেমন ডিলিউশন ইনসাল্টেড অ্যাজ ইফ, মনে করে সবাই তাকে ইনসাল্ট করতেছে। আসলে কিছু লোককে ইনসাল্ট করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু মনে করে সবাই যেন সবার দ্বারা সে ইনসাল্টেড হচ্ছে, এটা তার একটা ডিলিউশন। অর্থাৎ ডিলিউশন পার্সনকে সবাই যদি অনেক যুক্তি দিয়ে, লজিক দিয়ে বোঝায়, তারপরে সে সেটাকে মেনে নিতে চায়। এরপর আসেন সেন্সেশন। সেন্সেশনটা কী? সেন্সেশনটা হলো রুগীর একটা অনুভূতি, কিন্তু এটাকে সে বিশ্বাস করে। রুগী মনে করে যে আসলে অনুভূতিটা ঠিক না, তবে অনুভূতিটা আমার মধ্যে আছে। যেমন কেউ মনে করলো যে আমার মনে হয় ডাক্তার সাহেব, আমার মনে হয় মুখে সবসময় মুখটাকে আমি বারবার মুছতে হয়, কেন? মনে হয় যে মাকড়সার জাল মুখের মধ্যে আছে। তো আমি জানি যে এটা ঠিক না, মাকড়সার জাল আসবে কোত্থেকে, কিন্তু তারপরেও তো আছে। রুগী এটা বুঝে, সেন্সেশনে রুগী বুঝে এটা নয়, কিন্তু তার কাছে এটা লাগে। এটা ঠিক নয়, কিন্তু তার কাছে এটা লাগে, এটা সে ভালো করে বুঝে। কিন্তু ডিলিউশনের রুগীকে বুঝালেও সে সেটা মানে না। এইটা হলো পার্থক্য। তাহলে মোটামুটি আমরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন।